আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা মুখস্থ ছাড়াই সাক্ষ্য আইনের ধারা 1 থেকে ধারা 55 মনে রাখার কৌশল নিয়ে আলোচনা করব। আমরা জানি সাক্ষ্য আইন মনে রাখা একটু কঠিন, এই ধারাগুলো একটু কঠিন, কিন্তু আমরা কিভাবে সহজেই সাক্ষ্য আইনের এই ধারাগুলো মনে রাখতে পারি সেগুলোই আমরা আলোচনা করব। সাক্ষ্য আইনের এই 1 থেকে 55 ধারাগুলো সাক্ষ্য আইনের যে 3টি খণ্ড রয়েছে তার প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত, এবং যে 11টি অধ্যায় রয়েছে তার 1 এবং 2 অধ্যায়ে এই 55টি ধারা আলোচনা করা হয়েছে। এই 55টি ধারা যদি আমরা কি প্রমাণ করতে হবে এই প্রশ্ন করি, তাহলে এই 55টি ধারা থেকে উত্তর পেয়ে যাব। তো আমরা জানি যে কোনো আইনের প্রথম ধারায় সে আইন সম্পর্কে তথ্য দেওয়া হয়, ঠিক তেমনি এই সাক্ষ্য আইনেরও ধারা প্রথম ধারায় ধারা 1 নম্বরে আইনের সংক্ষিপ্ত শিরোনাম, আওতা, কার্যকারিতার সীমা ও প্রবর্তন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 2 বাতিল। ধারা 3 এই আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সংজ্ঞা আলোচনা করা হয়েছে। ধারা 4 হচ্ছে অনুমান। এই অনুমান 3 ধরনের হতে পারে, মানে আদালত কি কি অনুমান করবে বা কিভাবে কি পদ্ধতিতে অনুমান করবে সেটা হচ্ছে অনুমান করতে পারে, অবশ্যই অনুমান করবে এবং চূড়ান্ত প্রমাণ। অর্থাৎ এই 3টি জিনিস, অর্থাৎ কোন কোন বিষয়ে কোন কোন ধারা অনুমান করতে পারে আদালত, নাও করতে পারে। আবার কিছু ধারা আছে সেগুলো অবশ্যই অনুমান করবে এবং কিছু ধারা আছে চূড়ান্ত প্রমাণ। এই অনুমান করতে পারে সেগুলো হচ্ছে 86, 87, 88, 90, 114, 84 ক, 89 ক, 90 ক। এই সাক্ষ্য আইনের এই ধারাগুলো আদালত অনুমান করবে। এইগুলো হচ্ছে ঘটনাগত অনুমান, ইচ্ছাধীন এবং খণ্ডনযোগ্য। যতক্ষণ আদালতে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আদালত এই ধারাগুলো অনুমান করে নিতে পারেন। অবশ্যই অনুমান করবে আদালত, যে বিষয়গুলো অবশ্যই অনুমান করবে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত আদালত এই নিম্নোক্ত ধারাগুলো অবশ্যই অনুমান করবে। এগুলো হলো 79, 80, 82, 83, 84, 85, 89, 81 ক, 85 ক, 85 খ, 85 গ, 105। এগুলো হচ্ছে আইনগত অনুমান, ইচ্ছাধীন এবং খণ্ডনযোগ্য। চূড়ান্ত রায়। চূড়ান্ত রায় হচ্ছে 41 এবং 112 দ্বারা। এগুলো প্রমাণ করার প্রয়োজন নেই এবং এগুলো ইচ্ছাধীনও নয় এবং এইগুলো অখণ্ডনযোগ্য। এরপরে আসি ঘটনা ও বিষয়ের প্রাসঙ্গিকতা। এই ঘটনা ও বিষয়ের প্রাসঙ্গিকতার মধ্যে রয়েছে 5 থেকে 16 ধারা পর্যন্ত। ঘটনা ও বিষয়ের প্রাসঙ্গিকতা মনে রাখার জন্য আমরা যদি স্ক্রিনে দেওয়া লাইনগুলো মনে রাখি তাহলে খুব সহজেই এই 5 থেকে 16 ধারা মনে রাখতে পারবো। এখানে বলা আছে, বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা ও অভিন্ন অভিপ্রায়ের মাধ্যমে যেসব ঘটনা কোনোভাবেই প্রাসঙ্গিক নয় সেগুলোর জন্য ক্ষতিপূরণ আদায়ের অধিকারকে কোনোভাবেই মনের ইচ্ছাকৃত ব্যবসায়িক কর্মকাণ্ড বলে গণ্য করা যাবে না। তো এখানে কি বলা আছে একটু দেখি। বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিকতা এই দুইটি বিষয় সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সাক্ষ্য আইন সাধারণত বিচার্য বিষয় নিয়ে আলোচনা করে এবং এর প্রাসঙ্গিকতা আছে কিনা, মানে কোনো একটা বিষয়ের প্রাসঙ্গিকতা আমাদের এই মামলার ক্ষেত্রে আছে কিনা সেগুলোই এই সাক্ষ্য আইনের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। তো এই দুইটা বিষয় আমি এমনিতে মনে রাখার জন্য আমরা এই সহজ কৌশলটা আলোচনা করছি। তো একটু যদি আমরা একটু বুঝে মনে রাখি তাহলে এই 5 থেকে 16 দ্বারা মনে রাখতে পারবো। কি বলছে? বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে, অর্থাৎ একটা বিষয় বিচার্য বিষয় সেটার প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে। আমি কি করছি? বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করছি। এই প্রস্তুতি গ্রহণ করার পর প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা ও অভিন্ন অভিপ্রায়ের মাধ্যমে, মানে প্রাসঙ্গিক ঘটনা এগুলোর ব্যাখ্যা করছি এবং এর অভিন্ন অভিপ্রায়, মানে সবাই একই অভিপ্রায়ের মাধ্যমে যেসব ঘটনা কোনোভাবেই প্রাসঙ্গিক নয়, মানে ব্যাখ্যা করার পর যেগুলো পেয়েছি যে কোনোভাবেই প্রাসঙ্গিক নয় সেগুলোর জন্য কি করছি? ক্ষতিপূরণ আদায়ের অধিকার। এই যে এর জন্য যে ক্ষতিপূরণ আদায়ের যে আমার যে অধিকারটি রয়েছে তা কোনোভাবেই
আমার মনের ইচ্ছাকৃত ব্যবসায়িক কর্মকাণ্ড বলে গণ্য করা যাবে না। যে আমার মনের একটা ইচ্ছাকৃত ব্যবসায়িক কর্মকাণ্ড, অধিকার, আমি ক্ষতিপূর্ণ অধিকারকে কেউ ব্যবসায়িক কর্মকাণ্ড মনে করবে, এটা করতে পারবে না। তো এটুকু যদি মনে রাখি, তাহলে দেখবেন খুব সহজেই আমরা 5 থেকে 16 দ্বারা মনে রাখতে পারবো। আবার বলি, বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা ও অভিন্ন অভিপ্রায়ের মাধ্যমে যেসব ঘটনা কোনোভাবেই প্রাসঙ্গিক নয়, সেগুলোর জন্য ক্ষতিপূরণ আদায়ের অধিকারকে কোনোভাবেই মনের ইচ্ছাকৃত ব্যবসায়িক কর্মকাণ্ড বলে গণ্য করা যাবে না। তো প্রথমে রয়েছে বিচার্য বিষয়। এটি সাক্ষ্য আইনের 5 ধারায় রয়েছে। বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তারপর রয়েছে প্রাসঙ্গিকতা। এটি হচ্ছে ধারা 6 রয়েছে, যে সকল ঘটনায় একই কাজের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা। উপলক্ষ, ধারা 7 রয়েছে, যে সকল ঘটনা বিচার্য বিষয়ের উপলক্ষ, কারণ বা পরিণাম। তারপর রয়েছে প্রস্তুতি, উদ্দেশ্য, প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ। ধারা 9 আছে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা। তাহলে এখানে কি আছে? প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনার জন্য আবশ্যকীয় ঘটনা। তারপর রয়েছে অভিন্ন অভিপ্রায়। এটি রয়েছে ধারা 10-এ। অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীদের কথা বা কাজ। তারপর রয়েছে যেসব ঘটনা কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। এটি আছে ধারা 11-তে রয়েছে। কি আছে? যে সকল ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো যখন প্রাসঙ্গিক হয়। এলিবাই বা আসামির অজুহাত এই 11 ধারার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখব ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ রয়েছে ধারা 12-তে। মোকদ্দমায় ক্ষতিপূরণ নির্ধারণে আদালতকে সহায়তাকারী বিষয়াবলী প্রাসঙ্গিক। এরপরে অধিকার, ধারা 13-তে আছে, যখন অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে তখন সে সমস্ত ঘটনা প্রাসঙ্গিক। মন রয়েছে ধারা 14-এ। মন বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির উপস্থিতি প্রসঙ্গে ঘটনাবলী। ইচ্ছাকৃত, ধারা 15। কোন কাজ আকস্মিক বা ইচ্ছাকৃত, এই প্রশ্নে যে সমস্ত ঘটনার প্রভাব থাকে। এরপর সর্বশেষ হচ্ছে ব্যবসায়িক। এটি ধারা 16-তে রয়েছে। ব্যবসায়ের ক্ষেত্রে কোন কোন রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক, মানে কোন রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। তাহলে দেখেন এই 5 থেকে 16 দ্বারা মনে রাখতে পারবো শুধু এই 3টি লাইন মনে রাখার মাধ্যমে। কি আবার বলি, এখানে কি আছে? বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা ও অভিন্ন অভিপ্রায়ের মাধ্যমে যেসব ঘটনা কোনোভাবেই প্রাসঙ্গিক নয়, সেগুলোর জন্য ক্ষতিপূরণ আদায়ের অধিকারকে কোনোভাবেই মনের ইচ্ছাকৃত ব্যবসায়িক কর্মকাণ্ড বলে গণ্য করা যাবে না। এ পর্যায়ে পরের স্বীকৃতির প্রাসঙ্গিকতা। স্বীকৃতির প্রাসঙ্গিকতা রয়েছে ধারা 17 থেকে ধারা 33। তো স্ক্রিনে দেওয়া এই লাইনটি যদি আমরা মনে রাখি, তাহলে এই ধারা 17 থেকে ধারা 33 খুব সহজেই মনে রাখতে পারবো। তো প্রথমে আমরা হচ্ছে স্ক্রিনে দেওয়া এই 3টি লাইনের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো 17 থেকে 25 ধারা। তারপরে আবার বাকি অংশ পরের স্লাইডে পাবো। তো এই 17 থেকে 25 ধারা মনে রাখার জন্য এখানে যে স্ক্রিনে দেওয়া 3টি লাইন রয়েছে, এই লাইন 3টি মনে রাখবো আমরা। কি বলা আছে? স্বীকৃতি প্রদানকারীকে মামলার পক্ষসমূহের সামনে প্রকাশ্যভাবে স্বীকার করতে হবে যে, মানে যিনি স্বীকৃতি প্রদান করছে তাকে মামলার যে পক্ষগুলো রয়েছে তার সামনে বসে প্রকাশ্যভাবে স্বীকার করতে হবে যে দলিল বা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত বিষয়গুলো, মানে দলিল বা ডিজিটাল রেকর্ডে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, দেওয়ানি মামলায় প্রমাণ করার প্রলোভন দেখিয়ে তার স্বীকারোক্তি আদায় করা হয়েছে। মানে সেগুলো দেওয়ানি মামলার প্রমাণ করা হবে এইটা বলে তার কাছ থেকে, মানে এই প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তাই এই যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে প্রলোভন দেখিয়ে, এইটা তার মামলার পক্ষসমূহের সামনে প্রকাশ্যভাবে স্বীকার করতে হবে। তাহলে দেখি আবার কি বলা আছে? স্বীকৃতি প্রদানকারীকে মামলার পক্ষসমূহের সামনে প্রকাশ্যভাবে স্বীকার করতে হবে যে দলিল বা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত বিষয়গুলো দেওয়ানি মামলায় প্রমাণ করার প্রলোভন দেখিয়ে তার স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তো এখানে প্রথমে রয়েছে স্বীকৃতি। স্বীকৃতি আছে 17 ধারায়। স্বীকৃতির সংজ্ঞা 18 ধারা রয়েছে স্বীকৃতি ডিজিটাল রেকর্ডের। এই স্বীকৃতি ওয়ার্ডটি 2 বার ব্যবহৃত হয়েছে, স্বীকৃতি ডিজিটাল রেকর্ডের। 19 ধারা রয়েছে মামলার পক্ষ। তাহলে মামলার পক্ষের সাথে যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে এরূপ ব্যক্তির স্বীকৃতি। 20 ধারায় রয়েছে প্রকাশ্যভাবে। তাহলে মামলার পক্ষ কর্তৃক প্রকাশ্যভাবে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি।
তারপর স্বীকার, ধারা 21, যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হতে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। ধারা 22 আছে দেওয়ানি দলিল, দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। তারপর আছে ডিজিটাল, 22 ক, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। 23 ধারা আছে দেওয়ানি মামলা, দেওয়ানি মামলায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। তারপর আছে প্রলোভন, 24 ধারা 24 আছে প্রলোভন দেখিয়ে ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে ফৌজদারি মামলায় যখন তা প্রাসঙ্গিক। ধারা 25 ধারা আছে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি হচ্ছে 25 ধারায় পুলিশ অফিসারের নিকট প্রদান করা স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না, অর্থাৎ পুলিশ অফিসারের নিকট যদি কোনো স্বীকারোক্তি দেওয়া হয় সেটি প্রমাণ করা যাবে না, এটি হচ্ছে 25 ধারায় রয়েছে। এখন আমরা দেখব পরবর্তী 26 থেকে 33 ধারা। এই 26 থেকে 33 ধারা যদি আমরা এই স্ক্রিনের লাইনটি মনে রাখি তাহলে দেখবেন খুব সহজে, মানে এটা নিয়ে আর চিন্তাও করতে হবে না, ইজিলি আপনি মনে রাখতে পারবেন। এখানে বলা আছে পুলিশ হেফাজতে থাকাকালে আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য থেকে যদি প্রমাণ করা যায়, মানে যখন পুলিশ হেফাজতে আসামি থাকে তার কাছ থেকে যে তথ্য পাওয়া যায় সেটা দিয়ে যদি প্রমাণ করা যায় এমন প্রলোভন বা গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে স্বীকৃতিকারকের নিকট থেকে চূড়ান্ত স্বীকৃতি আদায় গ্রহণ করা হয়েছে, মানে যে স্বীকৃতি প্রদান করছে বা স্বীকৃতিকারক তার কাছ থেকে চূড়ান্ত স্বীকৃতি আদায় করছে, কিভাবে আদায় করছে? প্রলোভন এবং গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে, তাহলে মৃত্যুকালীন জবানবন্দি ও বিবৃতির সত্যতা পর্যবেক্ষণ করতে হয়। তাহলে আমরা যদি আরেকবার দেখি তাহলে মনে রাখা আরো সহজ হবে যে পুলিশ হেফাজতে থাকাকালে আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য থেকে যদি প্রমাণ করা যায় প্রলোভন ও গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তিকারকের নিকট থেকে চূড়ান্ত স্বীকৃতি গ্রহণ করা হয়েছে, তাহলে মৃত্যুকালীন জবানবন্দি ও বিবৃতির সত্যতা পর্যবেক্ষণ করতে হয়। তাহলে প্রথমে রয়েছে 26 ধারা। 26 ধারা হচ্ছে পুলিশ হেফাজতে থাকাকালে কি বলা আছে? পুলিশ হেফাজতে থাকাকালে আসামির প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, এটি রয়েছে 26 ধারায়। তারপর কি আছে? আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য। 27 ধারায় কি বলা আছে? আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটুকু প্রমাণ করা যেতে পারে, এটি 27 ধারায় উল্লেখ করা আছে। 28 ধারা প্রলোভন ভীতি ও প্রতিশ্রুতিজনিত ধারণা অপসারণের পর স্বীকারোক্তি প্রাসঙ্গিক। গোপনীয়তার প্রতিশ্রুতি, এটি আছে 29 ধারায়। স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে ইত্যাদির কারণে তা অপ্রাসঙ্গিক হবে না। তারপর আছে স্বীকারোক্তিকারক, প্রমাণিত যে স্বীকারোক্তি উক্ত স্বীকারোক্তিকারক বা তার সাথে একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে তা বিবেচনা। এরপর আছে চূড়ান্ত, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, এটি ধারা 31-এ বলা আছে, তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। মৃত্যু 32 ধারা আছে যে ব্যক্তি মৃত্যু বা নিখোঁজ ইত্যাদি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, তাই মৃত্যুকালীন জবানবন্দি কিন্তু এই 32 ধারার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে বিবৃতির সত্যতা 33 ধারায় কোন সাক্ষ্যে দেওয়া বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, মানে কোন সাক্ষ্যে যদি বিবৃতি দেওয়া হয় তা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, এটি বলা আছে 33 ধারায়। এরপর আছে বিশেষ অবস্থায় দেওয়া বিবৃতি। এই বিশেষ অবস্থায় দেওয়া বিবৃতি হচ্ছে ধারা 34 থেকে ধারা 39 পর্যন্ত। তো ধারা 34 থেকে ধারা 39 পর্যন্ত এই ধারাগুলো যদি মনে রাখতে চাই আমরা, তাহলে স্ক্রিনে দেওয়া এই লাইনগুলো মনে রাখি। কি বলা আছে? হিসাবের খাতা, সরকারি দলিল ও মানচিত্র যদি কোনো আইন বা বিজ্ঞপ্তির মাধ্যমে আইন গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয় তবে সেসব গ্রন্থ, পত্র বা কাগজের অংশবিশেষ সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। কি বলা আছে? যে হিসাবের খাতা, সরকারি দলিল বা মানচিত্র এগুলো যদি বিজ্ঞপ্তি বা আইনের মাধ্যমে আইন গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়, মানে একটা আইন গ্রন্থে আমরা যদি এই হিসাবের খাতা, সরকারি দলিল ও মানচিত্র অন্তর্ভুক্ত করতে পারি, সেটি কিভাবে অন্তর্ভুক্ত করব? আইন বা বিজ্ঞপ্তির মাধ্যমে। তাহলে এই যে গ্রন্থ, পত্র বা কাগজের অংশবিশেষ রয়েছে, এই যে সরকারি দলিল, মানচিত্র, এই যে অংশবিশেষ রয়েছে তা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে।
আবার দেখি কি বলছে, শিক্ষা হিসাবের খাতা, সরকারি দলিল ও মানচিত্র যদি কোনো আইন বা বিজ্ঞপ্তির মাধ্যমে আইন গ্রন্থে অন্তর্ভুক্ত করা যায় তবে সেসব গ্রন্থ, পত্র বা কাগজের অংশবিশেষ সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা দেখি ধারা 34-এ কি আছে, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। ধারা 34, ধারা 35-এ রয়েছে সরকারি দলিল, কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক। তারপর রয়েছে মানচিত্র, ধারা 36, মানচিত্র, চার্ট ও পরিকল্পনায় প্রকাশিত বিবৃতির প্রাসঙ্গিকতা। ধারা 37-এ আছে আইন ও বিজ্ঞপ্তি, কোন আইন বা বিজ্ঞপ্তিতে সাধারণের জ্ঞাতব্য ধরনের বিষয় সম্পর্কিত আইন গ্রন্থে অন্তর্ভুক্ত। এটা হচ্ছে বিষয় সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। তারপর হচ্ছে ধারা 38, আইন গ্রন্থে অন্তর্ভুক্ত, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিক। তারপর ধারা 39 আছে গ্রন্থ, পত্র বা কাগজের অংশবিশেষ। এখানে রয়েছে বিবৃতি যখন কোনো কথোপকথন, দলিল অথবা গ্রন্থ অথবা পত্র বা কাগজ সমষ্টির অংশবিশেষ হয় তখন কি সাক্ষ্য দিতে হবে, এটি রয়েছে ধারা 39-এ। এখন দেখব আদালতের রায় যখন প্রাসঙ্গিক। এখানে রয়েছে ধারা 40 থেকে ধারা 44, এই কয়টি ধারা রয়েছে এই আদালতের রায়ের ক্ষেত্রে। তো এখানে যে কথাগুলো বলা আছে এটি যদি আমরা মনে রাখি তাহলে এই ধারা 40 থেকে ধারা 44 মনে রাখতে পারবো। বিচার নিষিদ্ধ করার জন্য, এখানে প্রোবেট হবে, ভুলে দেওয়া হয়েছে, টাইপিং মিস্টেক। বিচার নিষিদ্ধ করার জন্য প্রোবেট বা এখতিয়ার সম্পন্ন ব্যক্তি সহ যে কেউ কোন রায়, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতার প্রশ্নে ধারা 40 থেকে 42 ধারায় উল্লেখিত রায় সম্পর্কে প্রবঞ্চনা বা আদালতের অযোগ্যতা প্রমাণ করিতে পারিবেন। কি বলা আছে, বিচার নিষিদ্ধ করার জন্য কি করবে, বিচার নিষিদ্ধ করবে। এই নিষিদ্ধ করার জন্য প্রোবেট বা এখতিয়ার সম্পন্ন ব্যক্তি সহ, মানে প্রোবেট বা এখতিয়ার সম্পন্ন ব্যক্তি তো আছেই, এই সহ যে কেউ, প্রোবেট বা এখতিয়ার সম্পন্ন ব্যক্তি সহ যে কেউ কোন রায়, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতার প্রশ্নে, মানে কোন রায় হয়েছে, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতার প্রশ্নে ধারা 40 থেকে ধারা 42 ধারায় উল্লেখিত রায় সম্পর্কে, মানে এই যে 40 থেকে 42 ধারায় যে উল্লেখিত রায় আছে এই রায় সম্পর্কে প্রবঞ্চনা, ষড়যন্ত্র বা আদালতের অযোগ্যতা প্রমাণ করতে পারবেন। তারা এই যে 40 থেকে 42 ধারায় যে রায় হয়েছে এক্ষেত্রে প্রবঞ্চনা, ষড়যন্ত্র বা আদালতের অযোগ্যতা প্রমাণ করিতে পারিবেন। তাহলে এখানে বলা আছে বিচার নিষিদ্ধ করার জন্য, মানে একটা বিচার নিষিদ্ধ করার জন্য এই কাজগুলো করতে হবে। কি করছে, বিচার নিষিদ্ধ করার জন্য প্রোবেট বা এখতিয়ার সম্পন্ন ব্যক্তি সহ যে কেউ কোন রায়, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতার প্রশ্নে 40 থেকে 42 ধারায় উল্লেখিত রায় সম্পর্কে প্রবঞ্চনা, ষড়যন্ত্র বা আদালতের অযোগ্যতা প্রমাণ করিতে পারবেন। তো ধারা 40-এ রয়েছে বিচার নিষিদ্ধ। সেখানে কি বলা আছে, দ্বিতীয় মামলায় বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। ধারা 41, প্রোবেট বা এখতিয়ার। 41 হয়েছে প্রোবেট, এখতিয়ার ইত্যাদি ক্ষেত্রে কোন রায়ের প্রাসঙ্গিকতা। এই প্রোবেট কাকে বলে, উইলকারী মারা যাওয়ার পর উইলটি কার্যকরী করার জন্য আদালত যে নির্দেশ প্রদান করে তাকে প্রোবেট বলা হয়। মানে কোন একজন ব্যক্তি উইল করে রেখেছেন, তিনি মারা যাওয়ার পর ওই উইলটি কার্যকর করার জন্য আদালত যে রায় দেন বা যে নির্দেশ প্রদান করেন সেটি হচ্ছে প্রোবেট। ধারা 42, ধারা 41-এ উল্লেখিত রায় ব্যতীত অন্য কোন রায়, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতা ও ফলাফল, মানে এই 41 ধারায় যে প্রোবেট ও এখতিয়ার ইত্যাদি ক্ষেত্রে কোন রায়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা আছে, এগুলো ব্যতীত অন্য কোন রায়, আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতা ও ফলাফল। ধারা 43, এখানে বলা আছে 40 থেকে 42 ধারায় উল্লেখিত রায়। তাহলে কি 43 আছে, 40 হতে 42 ধারায় উল্লেখিত রায় ইত্যাদি ব্যতীত অন্যান্য রায় ইত্যাদি যখন প্রাসঙ্গিক। ধারা 44 ধারা রয়েছে প্রবঞ্চনা, ষড়যন্ত্র বা আদালতের অযোগ্যতা। তাহলে কি বলা আছে, রায় দেওয়ার জন্য
প্রবঞ্চনা বা ষড়যন্ত্র অথবা আদালতের অযোগ্যতা প্রমাণ করা যেতে পারে। এটি আছে ধারা 44। তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক, এটি খুবই ইম্পর্টেন্ট এক বিষয়। এখানে রয়েছে 45 থেকে 51 ধারা পর্যন্ত। এই ধারাগুলো কিন্তু সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোকে আমরা বিশেষজ্ঞের মতামত বলেও অভিহিত করি। তো এটি মনে রাখার জন্য স্ক্রিনে দেওয়া এই লাইন 3টি মনে রাখবো, তাহলে দেখবেন যে আর আমাদের এইগুলো কখনোই আমরা ভুলবো না। তো এখানে কি বলা আছে, বিশেষজ্ঞের অভিমত যখন শারীরিক বা ফরেনসিক অভিমতের সাথে সংশ্লিষ্ট হয় তখন হস্তলিপি ও ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অধিকার ও প্রথার অস্তিত্ব নির্ণয়ের জন্য প্রচলিত রীতিনীতি অনুযায়ী আত্মীয়দের মতামত গ্রহণ করতে হয়। কি বলছে, বিশেষজ্ঞের অভিমত যখন শারীরিক বা ফরেনসিক অভিমতের সাথে সংশ্লিষ্ট হয়, অর্থাৎ এই কি শারীরিক ও ফরেনসিক অভিমতের সাথে যদি বিশেষজ্ঞের মতামত সংশ্লিষ্ট হয় তাহলে কি হয়েছে, তখন হস্তলিপি ও ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে মানে হস্তলিপি ও ডিজিটাল সাক্ষ্য যদি প্রমাণ করতে চাই সেক্ষেত্রে অধিকার ও প্রথার অস্তিত্ব নির্ণয়ের জন্য, এই যে হস্তলিপি ও ডিজিটাল সাক্ষ্য প্রমাণ করার জন্য যে অধিকার বা প্রথার অস্তিত্ব নির্ণয় করব, সেজন্য প্রচলিত রীতিনীতি অনুযায়ী আত্মীয়দের মতামত গ্রহণ করতে হয়। মানে প্রচলিত যে রীতিনীতি আছে সেই অনুযায়ী আত্মীয়দের মতামত গ্রহণ করতে হয়। কেন, এই অধিকার ও প্রথার অস্তিত্বের জন্য যখন আমরা হস্তলিপি বা ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অধিকার বা প্রথার অস্তিত্বের নির্ণয়ের জন্য প্রচলিত রীতিনীতি অনুযায়ী আত্মীয়দের মতামত গ্রহণ করতে হয়। আবার বলি, বিশেষজ্ঞের অভিমত যখন শারীরিক বা ফরেনসিক অভিমতের সাথে সংশ্লিষ্ট হয় তখন হস্তলিপি বা ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অধিকার ও প্রথার অস্তিত্ব নির্ণয়ের জন্য প্রচলিত রীতিনীতি অনুযায়ী আত্মীয়দের মতামত গ্রহণ করতে হয়। আমরা যদি এই কয়টি লাইন মনে রাখি তাহলে দেখবেন এই 45 থেকে 51 দ্বারা মনে রাখতে পারবো। তো 45 দ্বারা রয়েছে বিশেষজ্ঞের অভিমত, 46 দ্বারা রয়েছে 45 ক দ্বারা রয়েছে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্যে বিশেষজ্ঞের অভিমত, 46 দ্বারা রয়েছে বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয়, এই যে অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয়। 47 হচ্ছে হস্তলিপি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 47 ক ডিজিটাল সাক্ষ্য সম্পর্কে মতামত যখন যেখানে প্রাসঙ্গিক। তারপর রয়েছে অধিকার ও প্রথা, 48 দ্বারা অধিকার বা প্রথা অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। তারপর রয়েছে প্রচলিত রীতিনীতি, 49 প্রচলিত রীতিনীতি মতবাদ ইত্যাদি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 50 আত্মীয়দের সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 51 মতামতের কারণ যখন প্রাসঙ্গিক। এই 45 থেকে 51 দ্বারা এখানে আলোচনা করা হয়েছে। এরপর রয়েছে চরিত্র যখন প্রাসঙ্গিক, এটি সাক্ষ্য আইনের 52 থেকে 55 দ্বারা আলোচিত হয়েছে। তাহলে চরিত্র যখন প্রাসঙ্গিক, এই 52 থেকে 55 দ্বারা এই চারটি দ্বারা আমরা যদি এই লাইনটি মনে রাখি তাহলে মনে রাখতে পারবো যে দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামির অসৎ চরিত্রের জন্য ক্ষতিপূরণ ধার্য করা হয়। তাহলে কি, দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামির অসৎ চরিত্রের জন্য ক্ষতিপূরণ ধার্য করা হয়, সহজ একটা লাইন। তো এখানে বলা আছে 52 আছে দেওয়ানি মামলায় কথিত আচরণ প্রমাণের জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। 53 দ্বারা রয়েছে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। 54 দ্বারা রয়েছে পরবর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে অন্যভাবে প্রাসঙ্গিক নয়। 55 দ্বারা রয়েছে ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব। এই ছিল আজকে আমাদের আলোচনা সাক্ষ্য আইনের 1 থেকে 55 ধারা পর্যন্ত। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।